পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরপরই কি তবে শুরু হয়ে গেল এক নির্মম রাজনৈতিক খেলা? তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা তাড়ানোর নামে এবার ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হচ্ছে আটক শিবির বা হোল্ডিং সেন্টার। লোকসভা নির্বাচন বা আসামের এনআরসির পর যে আতঙ্ক ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়েছিল, সেই একই আতঙ্কের ছায়া এবার খোদ পশ্চিমবঙ্গে, তাও আবার রাজ্যের সবকটি জেলায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিতর্কিত নির্দেশিকাকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার অত্যন্ত দ্রুততার সাথে এই আটক শিবির গড়ার কাজ শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এর আড়ালে আসল টার্গেট কারা? তারা কি আসলেই অবৈধ অনুপ্রবেশকারী, নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা? সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং কমিশনারদের কাছে একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যাচ্ছে, বেআইনিভাবে বসবাসকারী সন্দেহভাজনদের এই হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে ৩০ দিন পর্যন্ত আটকে রাখা যাবে। শুধু তাই নয়, সাজা শেষ হওয়া যেসব বিদেশি নাগরিক কারাগারে বন্দী আছেন এবং যাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও রাখা হবে এই শিবিরে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, রাজ্যে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করা হবে। একই সাথে তিনি ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট অর্থাৎ চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়া এবং ফেরত পাঠানোর নীতি ঘোষণা করেন। আর সেই ঘোষণা অনুযায়ী এবার রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ গঠনের মাধ্যমে এই ধরপাকড় ও আটক অভিযান শুরু হতে যাচ্ছে। বিজেপি সরকারের এই পদক্ষেপ কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে মোদি শুভেন্দুর চেনা মেরুকরণের রাজনীতি? ভারতের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে গত এক বছরে ঠিক এই কায়দাতেই হাজার হাজার মানুষকে আটক করা হয়েছিল। গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা কিংবা দিল্লির সেসব হোল্ডিং সেন্টারে যাদের পোড়া হয়েছিল, তাদের একটি বড় অংশই ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং প্রকৃত ভারতীয় নাগরিক, যাদের অপরাধ ছিল কেবল একটাই, তারা বাংলায় কথা বলেন এবং তারা মুসলমান। ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া এই বাংলাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দিয়ে চালানো হয়েছিল অমানবিক নির্যাতন। উৎসবের আলো নেভানো কোনো পরিত্যক্ত বাড়ি বা অন্ধকার অফিস প্রাঙ্গণকে বানানো হয়েছিল হোল্ডিং সেন্টার, যেখানে নারী ও শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। দিনের পর দিন আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নিয়ে অপর্যাপ্ত খাবার দিয়ে চালানো হয়েছে চরম মানবাধিকার লঙ্ঘন। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই হোল্ডিং সেন্টারগুলো মূলত বাংলাদেশে পুশব্যাকের বা ঠেলে দেওয়ার প্রথম ধাপ। নিয়ম অনুযায়ী কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলে ৩০ দিনের মধ্যে স্থানীয় পুলিশকে তার পরিচয় যাচাই করতে হয়। কিন্তু নতুন এই কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে যদি পরিচয় যাচাইয়ের রিপোর্ট না আসে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তা সরাসরি ওই ব্যক্তিকে প্রত্যর্পণের বা সীমান্ত পার করার ব্যবস্থা নিতে পারবেন। এর ফলে কী ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে তার প্রমাণ বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মেহবুব শেখ কিংবা পূর্ব বর্ধমানের মুস্তাফা কামাল শেখের মতো প্রকৃত ভারতীয় নাগরিকদের বাংলাদেশি সাজিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশ আউট করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ভারত সরকার তাদের ভুল স্বীকার করে ফিরিয়ে আনতে বাধ্য হয়। এমনকি গর্ভবতী সোনালী খাতুনকেও সপরিবারে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। পরে আন্তর্জাতিক চাপের মুখে শুধু তাকে ফিরিয়ে নেওয়া হয়। এই হোল্ডিং সেন্টারগুলো আসলে আইনি প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হেনস্থা করার এক মরণ ফাঁদ। নাগরিকত্বের অধিকার নিয়ে সোচ্চার অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, পশ্চিমবঙ্গে আসলে কতজন অবৈধ অনুপ্রবেশকারী আছেন তার সঠিক কোনো তথ্য কি বিজেপি সরকারের কাছে আছে? তথ্য অধিকার আইনে জানতে চাওয়া হলেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারেনি। কোনো তথ্য ছাড়াই হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই আটক শিবির বা ডিটেনশন ক্যাম্প তৈরির হিড়িক কেন? পরিষ্কার বোঝা যাচ্ছে, অনুপ্রবেশ দমনের নামে পশ্চিমবঙ্গে আসলে এক চরম আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করা হচ্ছে। মোদি এবং শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী রাজনীতি পশ্চিমবঙ্গকে কোনো ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এখন সেটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।